স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়েছে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আনা হয়নি। কারণ এটা না অধ্যাদেশ না আইন, এটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। জুলাই আদেশ জারি করাকে এখতিয়ার বহির্ভূত দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি রাষ্ট্রপতির কাছে জানতে চেয়েছিলাম তিনি এমন আদেশ জারি করতে পারেন কিনা। রাষ্ট্রপতি বলেছিলেন, আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পাড়তে বাধ্য করার মতো ঘটনা, এখন সেটা অবৈধ ডিম্ব হয়েছে। সার্জিস আলম, এই বক্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন? বলা হচ্ছে অন্তহীন প্রতারণার দলিল। এই বক্তব্য গতকালকের সংসদের বক্তব্য এবং আপা যা বললেন, সামগ্রিকভাবে যদি একটু শুরু করতে চাই, আপা একদম প্রথমে যেটা দিয়ে শুরু করেছেন যে আমরা যদি আসলে অভ্যুত্থানের পরে একজন শহীদের পিতাকে দিয়ে শপথ নিতাম, এবং গতকালকে এটা সংসদে বলেছেন আমাদের পার্থ ভাই, আন্দালিব রহমান পার্থ, যে আমরা তখন একটা বিপ্লবী সরকার করতাম, তাহলে তো আর এই সমস্যাগুলো হতো না। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায় বাংলাদেশ থেকে, ঠিক তখনই আমাদের ওই সময়ের সমন্বয়কদের মধ্যে জনাব নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আমরা বেশ কয়েকজন তখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই আমরা জনাব তারেক রহমানকে কল দিয়েছিলাম, ভিডিও কনফারেন্সের ছবি যেটা এখনও আছে। দিয়েছিলাম এ কারণেই, আমরা এখন যে তাদের কথায় কথায় মাঝে মাঝে বলে যে এনসিপি বা সমন্বয়করা জুলাইকে কুক্ষিগত করতে চায়, যদি চাইতো সেদিন ওই 5ই আগস্ট বিকালবেলা তারেক রহমানকে কল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারেক রহমান ওই মুহূর্তে বাংলাদেশের জন্য কোনো গুরুত্বপূর্ণ স্টেক ছিলেন না। কারণ ছিলেন বরং তারা যারা আমাদের মতো মাঠ পর্যায়ে কষ্ট করেছেন, ফাইট করেছেন, আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন। তিনি ওই জায়গাতেও আমরা তাকে একটা দলের প্রতিনিধি মনে করে, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের প্রতিনিধি মনে করে আমরা তার সাথে যোগাযোগ করি, কারণ তিনি সেই মুহূর্তে দেশে নাই। যখন তাকে আমরা আমাদের জায়গা থেকে বিপ্লবী সরকার তো দূরের কথা, জাতীয় সরকারের কথাও বলি, যে আমরা এই যারা বর্তমানে অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দল আছে, আমরা সবাই মিলে একটা সরকার গঠন করি, যেই সরকারটা আগামীর বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাগুলো নিয়ে কাজ করার পরে তারপরে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া চলে যাবে। সেই সময় স্পষ্টভাবে জনাব তারেক রহমান ওই জাতীয় সরকারের বিপক্ষে বলেছিলেন এবং বলেছিলেন যে না, এটা করা যাবে না, একটা ইন্টারিম সরকার গঠন করা হোক, সেই সরকার 3 মাসের মতো থাকবে, এরপরে সেই সরকার নির্বাচন দিবে। তাহলে গতকালকে যেটা সংসদে বলেন, আমি সেটা বলছি যে পার্থ ভাই, এই যে বিপ্লবী সরকার বা আমাদের যে জাতীয় সরকার, এটার পিছনে সবচেয়ে বড় অন্তরায় ছিল আপনার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই জন্যই আমাদেরকে শহীদের পিতা দিয়ে আমরা আমাদের জায়গা থেকে শপথ নিতে পারি না। এই কারণে কি বিপ্লবী সরকার হয়নি? শেষ করছি, হ্যাঁ অবশ্যই, কারণ তাহলে তো এত বড় একটা রাজনৈতিক দলকে একপাশে রেখে আমরা ওই মুহূর্তে দেশের গুরুত্বপূর্ণ একটা ট্রানজিশনাল পিরিয়ডে আমরা কখনো একসাথে কাজ করতে পারতাম না। ওই ভাঙনটা যদি তখন হতো, তাহলে কখনো দেশের একটা স্থিতিশীল অবস্থা থাকতো না। তো সেই জায়গা থেকে আমরা তখন আর শহীদের পিতার কাছে কিংবা শহীদ মিনারে যেতে পারিনি। তখন আমাদেরকে আবার ওই বঙ্গভবনে গিয়ে ওই শপথটা নিতে হয়েছে। গতকালকে আইনমন্ত্রী একটা কথা বলেছেন যে যেই ক্ষমতা বলে বা যেই ট্রানজিশনাল পিরিয়ডের কারণে তিনি 6 তারিখে অ্যাটর্নি জেনারেল হয়েছেন, যেভাবে সেভাবে হয়েছেন, যেভাবে জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা হয়েছেন, তাহলে ওই একই প্রক্রিয়ায় তাহলে তো আমরা আমাদের জায়গা থেকে এই গণভোটটাকে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে বলেন, এই নবনির্বাচিত সরকারটাকে বলেন, প্রত্যেকটাকে গ্রহণ করতে হবে। কিন্তু আমরা যদি আচরণটা এটা দেখি, যেই আদেশের ভিত্তিতে আপনার নির্বাচন হচ্ছে, গণভোট হচ্ছে, আপনি যেটা আপনার সুবিধা, যেটা দিয়ে আপনি ক্ষমতায় যাইতে পারেন, এমপি হইতে পারেন, প্রধানমন্ত্রী হইতে পারেন, আপনি ওইটা মেনে নেবেন। আর যেটা দিয়ে আপনার সংস্কার করতে হবে, আপনার স্বৈরাচার তৈরি হওয়ার পথ বন্ধ হয়ে যাবে, যেটা দিয়ে আপনি আর ক্ষমতাকে কুক্ষিগত করতে পারবেন না, ওইটাকে আপনি মানবেন না। এই যদি হয় আপনার আচরণ, এটা হচ্ছে দ্বিচারিতা, এবং অন্য আরেকটা শব্দ আছে ধর্মীয় ভাষায়, এটা আমি বলতে চাই না। এরপরে আরও বেশ কিছু কথা যেগুলো আপা বললেন। বিএনপি, আপা মাত্র বললেন যে তখন বিএনপি বলতেছিল যে আমরা নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনের পর সংস্কার নিয়ে কথা বলবো। নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার, সকল রাজনৈতিক দল, জনগণ, অভ্যুত্থানের পক্ষের যারা আন্দোলনে অংশগ্রহণকারী, তারা সবাই মিলে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে যে একটা সনদ তৈরি করেছে, বিএনপির অনেক বাধা বিপত্তির পরও, সেটাও যখন গণভোটে 70% মানুষের রায় দিয়ে বাস্তবায়ন করা যাচ্ছে না বিএনপির বাধার কারণে, সেখানে নির্বাচন হওয়ার পর এগুলো কিছুই যদি না থাকতো, বিএনপি জীবনে কোন সংস্কারটা করতো, এটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন। এরপরে আপা বললেন যে গণভোট আমাদের সংবিধানে নাই, হঠাৎ করে গণভোট ঢুকে গেল, আইনের মধ্যে নাই, জবরদস্তি করে দেয়া হয়েছে। মানে এখন যদি বলা যায় এরকম 100টা এখানে রেটরিক নিয়ে আসা যাবে যে কোনটা সংবিধানে ছিল।
আপনি আমাকে আমার জায়গা থেকে ওই 5ই আগস্টের অভ্যুত্থানটা কি সংবিধানে ছিল? শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যাবে এটা সংবিধানে ছিল? তারেক রহমান দেশে ফিরে আসবে এটাই সংবিধানে ছিল? বেগম খালেদা যে মুক্তি পাবে সংবিধানে ছিল? নির্বাচন হবে সংবিধানে ছিল? 26-এ মাননীয় প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান সংবিধানে ছিল? কোনো কিছুই তো ছিল না। তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলা শুধুমাত্র মানে বলার জন্য বলছেন, অ্যাকচুয়াল যেগুলো আপনাদের পক্ষে যায় ওইটুকু শুধু মেনে নেবেন, ওইটুকু সংবিধান আপনি কাজে লাগাবেন। আর এখন একটা গণভোট, যেই গণভোট মানে কিন্তু এটা আমার দলের না, এটা তো এনসিপির না। ধরেন যদি গণভোট না হতো তাহলে আপনারা এটা বলতে পারতো, বিএনপি বলতে পারতো যে এটা ঐক্যমত্য কমিশন চাপিয়ে দিয়েছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার চাপিয়ে দিয়েছে। ততক্ষণ পর্যন্ত এটা বলা যায় যতক্ষণ পর্যন্ত এটা শুধুমাত্র তাদের একটা ড্রাফট ছিল ওই ঘরটা থেকে। কিন্তু যখন এটা মানুষের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়, যখন সেখানে 70% মানুষ প্রায় এটাতে ভোট দেয়, বিএনপি প্রায় 50% ভোট পেয়ে সরকার গঠন করেছে, 70% ভোট গণভোটের পক্ষে গিয়েছে। তার মানে বিএনপিরও প্রায় 20% মানুষ এখানে ভোট দিয়েছে। আমরা যদি দেখি এখানে দুইটা আলাদা আলাদা জিনিস, যেমন একটা ভোটের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে, একদম আলাদা স্বাধীন আরেকটা জিনিস হচ্ছে আরেকটা ভোটের মধ্য দিয়ে মানুষ সংস্কার চেয়েছে, পরিবর্তন চেয়েছে, গণভোটের জুলাই সনদের বাস্তবায়ন চেয়েছে। তাহলে আপনি শুধু আপনার সুবিধাজনক জিনিসটা করবেন, আর যেটা মানুষ চায়, মানুষ আলাদা করে ম্যান্ডেট দিয়েছে, ওইটা আপনি করবেন না শুধু একটা কারণটা হচ্ছে আপনার ক্ষমতা জনগণের কাছে কিছুটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির কাছে কিছুটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, মানুষের সাথে এই জনগণের সরকারি দলের ক্ষমতার একটা ভারসাম্য আসবে, এই জন্য আপনি এটা করতে চাইতেছেন না। এটা তো হইতে পারে না। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে যেটা বলছেন জনাব সালাউদ্দিন আহমেদ, আসলে কি আমরা তাকে রেসপেক্ট করতে চাই। তিনি ভারতে শিলংয়ে একটা দীর্ঘ সময় ছিলেন, যেভাবেই তিনি যাক এটা নিয়ে আর প্রশ্ন করতে চাই না, দেশ ছেড়ে থাকা সবার জন্যই কষ্টের। তিনি নিজে থেকে গিয়েছেন না কেউ নিয়ে গিয়েছে, আরামে ছিলেন না কষ্টে ছিলেন, এগুলো আমরা আনতে চাই না, আমরা মনে করছি এটা কষ্টের। কিন্তু তিনি যখন সংসদে দাঁড়িয়ে বলেন যে জুলাই আদেশ একটা অন্তহীন প্রতারণার দলিল, তাহলে সংসদে দাঁড়িয়ে তার এই কথা বলা উচিত যে 6 তারিখের সরকারটা তাহলে সরকার হইতে পারে না, পরবর্তী নির্বাচন হইতে পারে না, গণভোট হইতে পারে না, এবং সামগ্রিকভাবে আমাদের এই সংসদটা পুরাটাই একটা অন্তহীন প্রতারণার প্ল্যাটফর্ম, তাহলে তার এটা বলা উচিত। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখছি যে তিনি বা তার যে সরকার, তার সংশ্লিষ্ট যারা আছেন সবাই তাদের জায়গা থেকে এখন ওই পথে হাঁটছেন যেই পথটাতে সবাই হাঁটতে চায় ক্ষমতায় গেলে। সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমরা তাকে রেসপেক্ট করি, বেগম খালেদা জিয়া, তিনি এবং তার সকল নেতাকর্মী, ইভেন জনাব আন্দালিব রহমান পার্থ, ইভেন জনাব তারেক রহমান, এই প্রত্যেকটা মানুষ বিগত সময়, ইভেন আপারা, প্রত্যেকটা মানুষ যখন তারা সাফারার ছিল, কষ্ট করেছে, প্রত্যেকটা মানুষ বলেছে এই সংবিধানটা আওয়ামী লীগের এজেন্ডা, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বহন করে না, এটা 1972 সালে যখন হয়েছিল 71-এর মানুষের স্পৃহাটাকে এটা ধারণ করে নাই, বরং কিছু দেশের, কিছু এজেন্সির, কিছু মানুষের চাপিয়ে দেওয়া বিভিন্ন উদ্দেশ্য এটার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু সেখানে বেগম খালেদা জিয়া ওই দুঃসময় দাঁড়িয়ে বলেছিলেন যে এই সংবিধান যখন জনগণের সরকার আসবে এই সংবিধান ছুঁড়ে ফেলবে, এই সংবিধান একটা আওয়ামী লীগের এজেন্ডা। তাহলে আমাদের জায়গা থেকে এখন প্রশ্ন যে সেই জায়গা থেকে এখন শুধুমাত্র ক্ষমতায় আসার কারণে আমরা যদি আমাদের জায়গা থেকে সেই সংবিধানটাকে ওহী মনে করা শুরু করি, তাহলে ওই সংবিধানের ভিত্তিতেই এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হওয়া উচিত। সেটা তারা মানবেন কিনা, এই প্রশ্নের উত্তর তাদের কাছে। জি, আপনার কাছে আমি আবার আসবো। আপনি নিশ্চয়ই শুনছিলেন, অনেক প্রশ্ন তিনি তুলেছেন। আপনি আসলে তার প্রশ্নের কিভাবে জবাব দিতে চান? আমি তার প্রশ্নের একটা জবাব দিতে চাই। আমি ওকে সম্মান করি, একটা জায়গায় ভীষণভাবে সম্মান করি। যখন হারুন তাকে ওই ভাতের হোটেলে নিয়ে গেল, তারা যেভাবে বসছিল, বসার ভঙ্গিটা আমাকে খুব মোহিত করেছে ভীষণভাবে। আমি যে দল করি, যেখানেই থাকি, ওই জায়গাটাকে আমি সম্মান করি। আমি সেই জায়গায় বলছি, ওদের বয়সটা যেহেতু অল্প, ওদের আবেগটা প্রখর। সব কিছু না সার্জিস আবেগ দিয়ে চলে না, শুধু আবেগ দিয়ে রাষ্ট্র চলতে হয়, বিবেক দিয়েও। আবেগ দিয়ে যুদ্ধ হয়, আবেগ দিয়ে অনেকটা পথ এগোনো যায় যদি অভ্যুত্থান রেভলিউশন থাকে। কিন্তু দেশটা যখন গঠন করতে হয় তখন সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। আজকে যদি, আমি কিছুই বলতে চাই না, আমি এইটুকু বলতে চাই, আজকে যদি যে কোনো কারণে ওদের মুখে একটা জিনিস খুব ভালো মানায় যে চল রাজ্যতে চল, চল শাহবাগে চল, এটা করা যায়, ওদের ওই বয়সটা আছে, ওদের ওই অবস্থানটা আছে, আমি স্বীকার করি। কিন্তু সব সময় যদি ওটা ব্যবহার করা হয়, ওইটা খুব ক্ষুরধার একটা অস্ত্র। ক্ষুরধার অস্ত্র সবসময় ব্যবহার করলে ওটা অনেক সময় নিজের মধ্যেও চলে যায়। আমি সেই জন্য বলবো যে অনেক কষ্টকর একটা
একটা ইলেকশন হয়েছে, একটা ইলেকশনের বিরোধী দল হয়েছে, সরকারি দল হয়েছে। যাদের সরকারি দল হওয়ার কথা ছিল তারাই হয়েছে, যাদের বিরোধী দল হওয়ার কথা ছিল তারাই হয়েছে। এবং নতুন একটা দল হিসেবে আমি এনসিপিকেও আমি এখানে অভিনন্দন জানাই যে তারাও বেশ কয়েকটা আসন পেয়েছে, আরও পেত যদি তাদের হিসাবটা অন্যরকম থাকতো। এটা তাদের ব্যাপার, বা এটা লম্বা সময়ের ব্যাপার, অন্য দিন কথা বলবো। আমি শুধু বলতে চাই যে আজকে যদি কারণে অকারণে হঠাৎ করে কোনো আন্দোলন ডাক দেয়, আন্দোলন হতে যায়, মানুষ হাসবে। কারা হাসবে? যাদেরকে তারা ছেটিয়ে বিদায় করেছে। আমরাও সঙ্গে ছিলাম। কিন্তু সংবিধান সংস্কারের বিষয়গুলো তাহলে আসলে কিভাবে আমি বলি, শুধু হাসবে না, ওদের জন্য ভীষণ বিপজ্জনক হবে। আমি ওদেরকে ভয় দেখাচ্ছি না, আমি ওদের একজন হয়ে কথা বলছি, একজন বড় বোন হয়ে কথা বলছি যে আমাকে হয়তো বা জানে মারবে না, আমাকে তারা টর্চার করবে বিগত দিনের মতোই বা তার চেয়ে অনেক বেশি, কিন্তু ওদের জীবন নিয়ে চলায় অনেক টাফ হয়ে যাবে। তো সেইখানে আমি বলতে চাই যে সরকারি দল, বিরোধী দল, আমরা চাই বিরোধী দল আমাদের এই যে কথা বলছেন অধিকার ক্ষুণ্ণ হয়, জামাতের আমির বলেছেন এরকম কিছু অধিকার ক্ষুণ্ণ হয় বিএনপি, এরকম করুক, এটাও আমি চাই না। সরকারি দল এই জিনিসটা বুঝবে আমি মনে করি, এবং একদম যেটাকে বলে ছায়া সরকার হিসেবে বিরোধী দল থাকুক। আমি ভীষণ খুশি এটা নিয়ে, কারণ আমি নিজে বুঝি বিরোধী দলের একটা মজা আছে আলাদা। তো ওরা যা বলতে পারে, আমি এখনও নিজেকে বিরোধী দলের মতোই মনে করি, আরও কিছু দিন লাগবে রপ্ত হতে। তো সেই জায়গায় আমি বলতে চাই যে এই রাষ্ট্রটাকে সুন্দর করে সাজানোর জন্য সরকারি দলের থেকে বিরোধী দলের অবদান অনেক বেশি কাজ করে। সেটি অবশ্যই সবারই একটি অংশগ্রহণ আছে, কিন্তু যে প্রশ্নটি তোলা হচ্ছে বারবার, ওই কথাটাই আমি আসতে চাচ্ছি, আপনি যেটা বললেন যতটুকু তাদের প্রয়োজন ততটুকু তার, এই অভিযোগটি বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছে। ইতিমধ্যে অনেক কিছু, কিন্তু বিএনপি সহ তারা সহ যেগুলো পজিটিভ হিসেবে ছিল সেদিন, সেগুলো তো জুলাই সনদে মানে হবেই, সেটা তো বিএনপি বলেছে। এর মধ্যে কিন্তু বড়টা চলে গেছে, যেমন ধরেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট 70 ধারা, এই যে 70 আর্টিকেল, এটা নিয়েই তো অনেক সমস্যা ছিল। এই সমস্যাটা প্রায় একদম বলতে পারেন যে সমাধান হয়ে গেছে, একমাত্র অর্থ বিল ছাড়া। আর সব কিছুই তারা যে কোনোভাবে যে কোনো জায়গায় কথা বলতে পারবে। তো সেটা আপনার উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেটা আপনার একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আপনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা বন্টনের। আমার কথা হলো ভাই, আগে যেগুলো হয়েছে ওগুলা আগে একখানে রেডি করি। আমরা কি করি, যারা একজন ভালো ব্যবসায়ী, এগুলো কি বিএনপি মেনে নেবে আসলে সংস্কারে? বিএনপি তো এগুলো তো বিএনপির মেনে নেওয়া, এটা তো সবাই মিলে। এখানে তো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না। তো এই জিনিসগুলো বিএনপি তো বলে নাই যে করবে না, বিএনপি বলেছে গণভোটটা কি হ্যাঁ এবং না, ওই 4টা কিন্তু আপনার ডার্কের মধ্যে 4টা প্রশ্ন, আপনি 4টা প্রশ্নকে করলে ওর মধ্যে অনেকগুলা ঢুকাইতে পারেন, আবার অনেকগুলা বের করতে পারেন। তো ওইটার সাথে জুলাই সনদের কোনো সম্পর্ক নাই, এই গণভোটের সাথে জুলাই সনদের কোনো সম্পর্ক নাই। তারা আমি শেষ করি ভাই, গণভোটটা হলো যে জুলাই সনদে একদম টু দ্য পয়েন্ট দিতে হবে। গণভোটের ওইখানে নোট অফ ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্ট ছাড়া ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ঘোষণা করছে। বিএনপির সাথে বলছে এটা আমরা মেনে নিব না, নির্বাচনের পরে বা আগে যখন আমরা সংসদে এটা করব, এটা নিয়ে আমাদের কিন্তু কথা আছে। আমরা কিন্তু এইখানে সিগনেচার করিনি, কথাটা বুঝেন। আমরা এই কাগজে সিগনেচার করিনি, আমরা যে কাগজে সিগনেচার করেছি আমরা ওইটাকে মানব। ওটাকে কিন্তু বিএনপি একবারও বলেন নাই যে তারা মানবে না। তাহলে কাগজটা সিগনেচার কি? আপনি নোট অফ ডিসেন্টগুলো বাদ দেন, নোট অফ ডিসেন্ট একদম বাদ তা না, ওটা নিয়ে সংসদে চুলচেরা আলোচনা হবে। চুলচেরা আলোচনার পরে যদি হাজত যুক্ত হয়, এখানে 2/3 মেজরিটি তো অবশ্যই দরকার, 2/3 মেজরিটির হাজয় যুক্ত হয়েছে, এটার উপর ডিপেন্ড করবে। সেই হিসেবে বলা যায় 2/3 কারা। আবার ওইখানে যদি আমি 70 ধারা ধরি, 70 ধারায় কিন্তু আপনার বলা আছে আপনি সরকারি দলের এমপি হলেও আপনি ওইখানে হ্যাঁ নাও বলতে পারেন, আপনি অর্থ বিল ছাড়া আপনি নাও বলতে পারেন। তো এখন আপনার এমপিদের সঙ্গে কনভিন্সের ব্যাপার থাকবে, এমপিদের সম্পর্কের ব্যাপার থাকবে। তো সেইখানে আমি বলতে চাই যে গণভোটটাকে হ্যাঁ না করলে কিচ্ছু হবে না। ওই কাগজে যেহেতু বিএনপি সিগনেচার করেছে, ওই সংস্কারগুলো বিএনপি চায়, নট অনলি বিএনপি ওইখানে চায়। বিএনপি আপনি খেয়াল করেন 23 সালে যেটা প্রকাশিত হয়েছে বিএনপির এই সংস্কারগুলো 31 দফা 23 সাল থেকে পরবর্তী
পর্যন্ত, এই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বিএনপি সমস্ত বাংলাদেশে ইউনিয়ন লেভেল পর্যন্ত এটা লিফলেট বিতরণ করছে, সেমিনার করেছে, আপনার এইটা নিয়ে সিম্পোজিয়াম করেছে, অনেক কিছু করেছে, দেশে বিদেশে সবার সাথে আলোচনা করেছে। এই 31 দফা অনেকগুলো কিন্তু এই 31 দফার সাথে মিল আছে, এটা থাকবেই। যে কথাটা আমরা বলি, আমি আবারও সার্জিসকে বলছি যে দয়া করে ভাই তুমি এই সংবিধানটা বাংলাদেশের পড়ে দেখো, জি আপা, 17টা অ্যামেন্ডমেন্ট ছাড়া এইজন্য আমি নিয়ে আমি আসছি সেটাই সাথে করে, আমরা এখন নিয়ে আসার regular এটাই পর- পড়ি, আমরা এটাই পড়ার পড়ি এক- এখন এক regular, কথা আপা না। এটা নিয়ে সবাই বলা সংবিধান বেশি- নিয়ে ঘাটাঘাটি 17টা করছে। এটা নিয়ে অ্যামেন্ডমেন্ট পড়াশোনা ছাড়া শুরু করছে। 72-এর সংবিধানে আপনি সদা সত্য কথা বলিব, এটা আপনি ইংরেজিতেই বলেন, বাংলাই বলেন, ও হিন্দিতেই বলুক, ফার্সিতেই বলুক, কথা কিন্তু অর্থ কিন্তু একই। সংবিধানে যা আছে, আমি যদি 28-এর খদা ধরি যে নারী পুরুষ ধনী দরিদ্র উঁচু নিচু সব মিলে সবার রাষ্ট্রের কাছে সমানভাবে পরিগণিত হবে, তো এইটারে আপনি বদলাইলে কি বদলাবেন আমারে আপনি বলেন।